নমস্কার, শুভ সন্ধ্যার সবাইকে স্বাগত জানিয়ে আমরা এখনকার অনুষ্ঠানটা শুরু করছি। আজকাল পরশুর আজকের অনুষ্ঠান আচার্য অন্নভারতীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। শুভ নববর্ষ। শুভ নববর্ষ দর্শক বন্ধু। নতুন বছর তোমারও ভালো কাটুক তনুশ্রী, এবং সকলের ভালো কাটুক, এটাই আমি আশা করি। এবং আপনারও খুব ভালো কাটুক। হ্যাঁ, এই তো বৈশাখ শুরু হলো। আমরা চাই যে পৃথিবী শান্ত থাকুক, ঠিক যে যার মতো নিজের জায়গায় দাঁড়িয়ে যে যা কাজ করছেন সেই কাজটা ঠিকভাবে করুন। দিনের শেষে শান্তির ঘুম ঘুমান, দুটো ডাল ভাত পেটে যাক, এটা আমার চাহিদা। সবাই ভালো থাকি আমরা, যে যে দেশে যে যেখানে আছি। শুধু তাই নয়, আমরা সবসময় চাই যে একবারে লাখ টাকা এসে দরকার নেই, রোজ 1 টাকা করে আসুক, তাতে শান্তিটা অনেক বেশি। আমি তো মনে করি নিজের রোজগারের টাকার উপরে নিজের যে অধিকার থাকে সেটা কিন্তু কোন রকমের কিছু পাওনা টাকাতে পাওয়া যায় না। না, একদম তাই। তো যাই হোক, আজকে এখন আমরা বৈশাখ মাসে রয়েছি। একটা বৈশাখ মাস মানেই গরমের একটা আবহ তো বটে, প্রচন্ড গরম। হ্যাঁ, মানে এখনই সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু বৈশাখ মাস মানে একটা ব্যাপার দাদা, সেটা হচ্ছে অন্নদা, সেটা হচ্ছে যে বিয়ে বাড়ি। এবং বৈশাখ মানেই বিয়ের ফুল ফুটবে। হ্যাঁ, বৈশাখে বিয়ে, তো এক বৈশাখে দেখা হলো দুজনা, সে তো গানই আমরা আছে জানি। তো এই বৈশাখ মাসে যদি একটু বিয়ে নিয়ে আলোচনা করি, কারণ বিয়ের নেমন্তন্ন পেতে আমাদের সকলের ভালো লাগে, কিন্তু এটাও বাস্তব কথা যে যাদের বিয়ে হচ্ছে না, এক বৈশাখ থেকে আরেক বৈশাখে তারা পৌঁছে গেছেন কিন্তু বিয়ে হয়নি। জীবনে হয়তো তার 30 বছর বা 32 বছর বয়স, এতগুলো বৈশাখ পার হয়ে গেল। আমরা বলি বসন্ত, কিন্তু আমি বৈশাখেও বলতে পারি, কারণ বৈশাখ থেকে নতুন বছর শুরু। তো আজকে একটু বিয়ে নিয়ে আলোচনা করলে কেমন হয়? হোক, আমার কোনো অসুবিধা নেই। আমি সবসময়, আপনি যেহেতু নক্ষত্রের উপর ভিত্তি করে আলোচনা করেন, তাহলে ওই বৈশাখে নক্ষত্র নিয়ে বিয়ে নিয়ে একটুখানি একটা মিলিত একটা আলোচনা যদি করতে পারি। আমার কোনো অসুবিধা নেই। তার কারণ তুমি তনুশ্রী, আমার সঙ্গে তো অনেকগুলো প্রোগ্রামই হয়ে গেল, এবং তুমি দেখেছো যে আমি যখন আসি একদম স্যারেন্ডার মোডে আসি। মানে আমার হাতে কোনো কাগজপত্র থাকে না, আমার যা থাকে মাথায় থাকে, যেরকম তুমি বলো আমি বলি। অনেক সময় অনুষ্ঠান আমরা আলোচনা করি, কিংবা এখানে বসে কোনো একটা টপিক নিয়ে আমরা হঠাৎ করে একটা কিছু শুরু করি। আজকে যখন বলছো বিয়ে, আজকে আমার অন্য কিছু বলবো ভেবে এসেছিলাম, তো বললে বিয়ে নিয়ে, আর বৈশাখের একদম শুরু। আজকে বোধহয় 2 তারিখ না 3 তারিখ, তেসরা বৈশাখ হোক, তাহলে বিয়ে নিয়েই হোক। কিন্তু না, মানে একটা ধারণা কি জানেন তো, জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান মানেই ওই অমাবস্যা, পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, এই নিয়ে কি করব না করব। কিন্তু ওভারঅল জীবনটাকে যদি দেখা যায়, পুরোটাই ক্যালকুলেশন। এবং মুশকিলটা এটা আমাদের দুর্ভাগ্য বলে আমি মনে করি। বিয়ে থেকে চাকরি সবটাই ক্যালকুলেশন এবং টাইম বাউন্ড, সবটাই ক্যালকুলেশন। প্রত্যেকটার জাত আলাদা, ধারা আলাদা, নক্ষত্র আলাদা, ডিগ্রি আলাদা, অ্যাঙ্গেল আলাদা, তার দশা আলাদা, অন্তর্দশা আলাদা, তার লগ্ন আলাদা, রাশি আলাদা, গ্রহ আলাদা, এরকম সব কিছু আলাদা। আমি বিয়ে নিয়ে বলবো, তবে আমি ফট করে একটা কথা মাথায় এলো তাই বলি। এই যে বলেন না দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, নবম দৃষ্টি নিয়ে অনেকে অনেক অনুষ্ঠান করে। আমি একটা কথা বলবো, আমার সামনে যখন একটা লোক দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে না, তখন সেটাকে আমরা বলি সপ্তম দৃষ্টি। আমি অন্তত বলি, তুমি এরকম কথা তুমি শুনবে না যে তোমার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলছে, সে তোমার সঙ্গে সপ্তম দৃষ্টিতে কথা বলছে। তুমি প্রশ্নই করতে পারো, এটা কিভাবে বললেন যে সামনে দাঁড়িয়ে কথা বলছে মানে সপ্তম দৃষ্টি? তুমি দেখো, জ্যোতিষ শুধু বই পড়লেই হয় না, তোমাকে তার সঙ্গে নিজেকে আপলিফমেন্ট করতে হয়। একটা ক্লাসে 30টা ছেলে আছে, কিন্তু তার মধ্যে একজনই ফার্স্ট হচ্ছে, একজনই সেকেন্ড হচ্ছে, একজনই থার্ড হচ্ছে। একই টিচার কিন্তু পড়াচ্ছে। এটার সঙ্গে সঙ্গে তুমি এটাও দেখো, প্রাইভেটে কিন্তু প্রত্যেকেরই 4-5 জনের পেছনে লেগে আছে টিচার বুস্টার দেওয়ার জন্য। তারপরেও কিন্তু ওই একটা ছেলেই ফার্স্ট হচ্ছে, কি 2টো ছেলে ফার্স্ট হচ্ছে, কি 2টো কি 3টে ছেলে সেকেন্ড হচ্ছে, এটা কিন্তু একটা সেক্টর। ঠিক আছে, তো আসি আবার আলোচনায় ফিরে আসি আমি, যে বৈশাখ মাস যখন বললে, অন্তত এটা বলতে পারি যে এই বছরে, মানে বৈশাখ থেকে যে বছরটা শুরু হলো, সেখানে 7-8টা নক্ষত্র ভীষণ ভালো কানেক্টেড বিয়ের জন্য। মানে 1433 যেটা আমরা বাংলা নববর্ষ ধরছি, তার মধ্যে প্রথম নক্ষত্র যদি আমি ধরি তাহলে রোহিণী এবং উত্তর ভাদ্রাপদ। দ্বিতীয় নক্ষত্র যদি আমি ধরি তাহলে মঘা, উত্তর ফাল্গুনী। ঠিক আছে, তৃতীয় নক্ষত্র যদি আমি ধরি তাহলে হস্তার সঙ্গে হস্তা, স্বাতী।
ঠিক আছে। এবং চতুর্থ নক্ষত্র যদি আমি ধরি, মানে জোড়া যদি আমি ধরি, তাহলে আপনারা ধরতে পারেন এদিক দিয়ে হচ্ছে রেবতী, ওদিক দিয়ে হচ্ছে অনুরাধা। এই যে 4 জোড়া কিংবা 8টা নক্ষত্রের যে কম্বিনেশন, এই 8টা নক্ষত্রের কম্বিনেশন কিন্তু এই বছরে খুব ভালো বিয়ের যোগ, মানে মাঘ ফাল্গুন কিংবা বৈশাখে যে ডেট রয়েছে, ঠিক আছে। এবারে আমি কিন্তু প্রত্যেকটা নক্ষত্রের বিচারে, যদি আপনার প্রশ্ন করেন কিভাবে এটা বললাম, এটা আন্দাজে নাকি, আন্দাজে না, আমি 2-3টে বলতে পারি, সব বলার সময় এখানে হবে না, কারণ সময়টা খুব লিমিটেড, আবার ফোন আসবে, ফোন ধরতে হবে, ঠিক আছে। যদি কেউ পার্সোনালি আমার ইউটিউবের যে আছে কমেন্ট বক্স, তাতে যদি কমেন্ট করেন তখন আমি এর উত্তর দেব। এই প্রসঙ্গে না একটা কথা আমি বলবো, আপনারা ইউটিউবে কমেন্ট করছেন, কিন্তু করছেন কিরকম, নিজেদের জীবন সম্পর্কে জানতে চাইছেন। এটা কিন্তু সম্ভব নয়। আপনার ডেট অফ বার্থ দেবেন, আর ওখান থেকে আপনি জেনে যাবেন যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জীবন কেমন যাচ্ছে না যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র প্রথম কথা এতটা ইজি নয়, আর এটাই জ্যোতিষশাস্ত্র নয়। না, আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, সেটা বিগ প্রফেশনাল, ঠিক আছে। হিন্দিতে একটা কাহাবত আছে যে ঘোড়া আগার ঘাস সে দোস্তি কর লেঙ্গে তো খায়গা কেয়া। ঘোড়া যদি ঘাসের সঙ্গে দোস্তি করে না, তাহলে সে কি খাবে। আপনাদের যদি আমি সব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে বলেই দিই, তাহলে আমার সংসার কি করে চলবে, আমার বউ মেয়ে কি খাবে, আমি কিভাবে আপনাদের সঙ্গে কানেক্ট করবো, আমি কি করে চেম্বারে যাব। তো এই আপনারা চাকরি করছেন, একটা অর্থ পাচ্ছেন, আমি তো চাকরি করি না, এটা আমার প্রফেশন। তো এখানে আপনারা আমাকে দেখাতে আসছেন, আমি সেখান থেকে কিছু অর্থ পাচ্ছি, একদম পরিষ্কার পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভনিতা নেই। তো এটা আপনারা মেনটেন করতে হবে না। আপনার কাছে দেখাতে যাওয়া মানে কিন্তু একটা ফুল ফ্লেজে দেখানো, কারণ আপনি ওই 5 মিনিটে দেখে ছাড়ছেন একদম না। 1 থেকে 1.5 ঘন্টা একটা মানুষকে তার জীবনের নারী নক্ষত্র বলে দেওয়া, শুধু তাই নয়, এবং তাকে একটা গতিপথ বলে দেওয়া, তাকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া। আমি সবসময় বলি, এবং এখানেও বলবো, যে বিবাহের যে নক্ষত্রের কথা বললাম, এই সবই কিন্তু সুযোগ, যোগ আছে। এবার যাদের বিবাহ হলো না, কিংবা তারপরেও সম্বন্ধে এসে কেটে যাচ্ছে, প্রেম ভেঙে যাচ্ছে, একদম মুখের কাছে এসে বিয়েটা ভেঙে গেল, তখন আমাকে গাল দেবে, এই তো বলেছিলেন হলো না। কারণ অন্যান্য জায়গাও তো দেখতে হবে, তখন গ্রহের পজিশনটা আমাকে দেখতে হবে, সে কোন রাশির কোন লগ্নের সেটা আমাকে দেখতে হবে, তার মহাদশায় কি আছে সেটা আমাকে দেখতে হবে, তার জন্ম নক্ষত্র কি আছে সেটা আমাকে দেখতে হবে। তো এতগুলো দেখে আমাকে বিচার করতে হয়। তা আমি বললাম এই কথাটা, আমার সামনে যে দাঁড়াচ্ছে, তুমি দেখো মেষ থেকে তুলা 7খানা ঘর, তো ওপরে মেষ, নিচে তুলা, তা মেষ আর তুলা কিন্তু মুখোমুখি। তা তোমার সামনে যে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছে, সপ্তম ভাব, তুমি দেখবে যখন স্কুলে টিচার সামনে থাকে আর ঠিক তার বরাবর স্টুডেন্টরা থাকে, তার মানে কোনো কিছু বোঝানো, কোনো কিছু ইম্পর্টেন্ট কথা, কোনো মার্কেটিংয়ের কথা, কোনো ইম্পর্টেন্সি জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু আলোচনা, সব কিন্তু মুখোমুখি হয়, আমরা বলি মুখোমুখি। আর পাশে দাঁড়িয়ে যে কথা বলে, সে কিন্তু বন্ধু, সে কিন্তু দ্বিতীয় দৃষ্টি তার দিকে থাকে, দ্বিতীয় ভাবে দাঁড়িয়ে সে আমার সঙ্গে কথা বলছে। বন্ধুরা পাশে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে চলে, পাশে দাঁড়ায়, এটা হালকা আলোচনা। কিন্তু যেই তোমার সামনে কেউ দাঁড়িয়ে থাকবে, তখন সে আলোচনার মধ্যে আই টু আই কন্ট্যাক্ট থেকে যে আলোচনা, সেই আলোচনার মধ্যে কিন্তু একটা বিজনেস থাকে, কিংবা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। তো সবসময়তেই একজনের সঙ্গে যখন সামনাসামনি কথা বলে, তখন সেটা কিন্তু অবশ্যই সপ্তম ভাব। এবার বিয়ের ক্ষেত্রে আসি, বিয়েতে যখন ছেলের বাড়িতে দেখতে যাচ্ছে, সম্বন্ধের ক্ষেত্রে যখন মেয়ের বাড়িতে দেখতে আসছে, তখন যে মুখোমুখি বসে যে কথা বলছে, সেটা কিন্তু সপ্তম ভাবে কথা বলছে। এবং বিয়েতে সপ্তম ভাব যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার সেখানে যদি কোনো ক্ষত থাকে, সেখানে যদি কোনো সমস্যা থাকে, সেখানে যদি কোনো দৃষ্টি বিভ্রাট থাকে, তো অটোমেটিক্যালি সামনাসামনি বসেই হট করেই মনে হলো না এ চলবে না। অতএব সপ্তম ভাবটা কিন্তু দর্শক বন্ধু ভীষণ ইম্পর্টেন্ট। আমি হয়তো জন্ম নক্ষত্র থেকে বললাম নক্ষত্রের কথা, কিংবা বিবাহ ভাবে বললাম, যে সপ্তম ভাবে যদি এই নক্ষত্রে যদি সপ্তম ভাবটা পড়ে, তাহলে এদের বিবাহ যোগটা খুব ভালো হবে। তো সপ্তম নক্ষত্রে এই ভাব সবার পড়ছে কি না, সেটাও দেখা দরকার। এক্স্যাক্টলি,
সেটাও দেখা দরকার। অতএব সেটা তো একটা রুট করার আচ্ছা, কথা। বিয়ে আসলে যখন করছেন, বিয়ের আগে জটক বিচারের কথা সবসময় শুনি, এটার কত কি ভ্যালু আছে বা কতটা কি ইম্পর্টেন্ট এটা? দেখো, জটক বিচার ব্যাপারটা যদি আমি ল্যাপটপে আমি অনেক সময় জটক বিচার করে প্রচুর বিয়ে দেখেছি, এবং দর্শক বন্ধুরা নিশ্চয় আমার সঙ্গে একমত হবে যে আপনারাও বলুন যে জটক বিচার করে বিয়ে দেওয়ার পরেও ডিভোর্স হয়েছে কি হয়নি, আমাকে কমেন্টে জানান। হয়েছে, ডেফিনেটলি। জটক বিচার পরেও বিয়ে করার পরেও অশান্তি হয়েছে, মেয়ে বাপের বাড়িতে 5 বছর থেকে গেছে, হয়েছে কি হয়নি আপনারা আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। তো জটক বিচারের হিসেবটা, যেটা আমরা জটক বিচার করে করি, যে হিসেবে আমরা জটক বিচারটা করি, ওটা ওরকম ফর্মুলা মেনটেন করে হয় না। জটক বিচার এআই নয়, এখন তো এআইতে জ্যোতিষ বলছে, কিন্তু এআই মানে এআই সিস্টেমে কি সিম্প্যাথি আছে, ইমোশন আছে, সহানুভূতি আছে, অনুভব আছে, ফিলিংস আছে? নেই। ওরা জাস্ট অঙ্কটা করে। কিন্তু জীবনের সবকিছু অঙ্কের সঙ্গে ক্যালকুলেশন করে চললেও আমাদের মধ্যে তবু একটা ইমোশন আছে। সমাজটাকেও তো মানতে হবে, মানে সোশ্যাল যে অ্যাটমসফিয়ার, সেটাকেও তো অস্বীকার করা যাবে না। টোটাল সেক্টরটা মানতে হবে, টোটাল জায়গাটা বুঝতে হবে। একটা বিয়ে মানে এখন তো বিয়ে অনেকটা বিয়ের ব্যাপারটাই কমে গেছে। এখন লিভ টুগেদার এসেছে, এখন এসছে লিভিং এর সঙ্গে স্টেইং টুগেদার এসেছে। মানে যতদিন খুশি থাকবো, তারপরে টাটা বাই বাই, তুমি তোমার আমি আমার। কেন? আমরা আপগ্রেড হয়েছি। আপগ্রেড হয়ে কতটা কি ভালো হয়েছে আমরা জানি না, তবে সন্ততিদের কিন্তু খুব কষ্ট হয় এতে। একটা সন্তানের 2টো পা, একটা মা একটা বাবা। একটা পা কেটে গেলে কিন্তু যতই বলুক আমি তোমাকে মা বাবার 2টো ভালোবাসা দেব, এটা হয় না। আর আমার তো নিজের মনে হয় যে ডিভোর্স বা সেপারেশন এটা বাবা মায়ের মধ্যে হয়ই না, এটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। কিন্তু মা বাবা হয়ে গেলে তখন আর ডিভোর্স বা সেপারেশন হয় না। স্বামী স্ত্রীতে হয়, বাবা মাতে হয় না। কিন্তু এখন বাবা মা তো সেটা হচ্ছে, ঠিক আছে? তো এই যে বিয়ের যে সূক্ষ্ম জায়গা, এটা ভীষণ ভীষণ সেন্সিটিভ। আমি এরকম ঘটনা জানি যে বিয়ের রাতে বউ বলছে আমার সঙ্গে আরেকজনের প্রেম ছিল, আপনি আমাকে টাচ করবেন না, কারণ আপনি যদি আমাকে টাচ করেন তাহলে কিন্তু আমি চেঁচাবো। এবং পরের দিন সেই মেয়েটিকে সেই বাড়ির লোকজন ফিরিয়ে দিয়ে এসছে তার বাপের বাড়িতে। আর কেন জানাতে পারিনি? তার মা বাবা তাকে একটা ঘরে আটকে রেখে জোর করে বিয়েটা দিয়েছিল। কেন বিয়ে দিয়েছিল? ছেলে সরকারি কর্মচারী, সেই জন্য। একটা টেলিফোন নিয়ে নি। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন? হ্যাঁ, আমি অঙ্কিতা দিয়ান বলছি, ডানলপ থেকে। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান খুবই ভালো লাগছে, প্রত্যেকদিনই দেখা হয়। আচ্ছা আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ? 21/6/2003। 21/6 মানে হচ্ছে জুন, তাই না? 2003। হ্যাঁ, 21/6/2003। 23 বছর। সময়? সময় সকাল 10টা 18, শনিবার। সকাল 10টা 18। কোথায় জন্ম? আমার কলকাতাতে। কলকাতা। আচ্ছা, আপনার কি শনিবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ, শনিবার। এটা আমি ল্যাপটপ দেখে বললাম, এটা আমার কোনো করিশ্মা নেই। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, দিদি ভাই কি নাম বললেন আপনার? অঙ্কিতা। অঙ্কিতা, হ্যাঁ। হ্যাঁ, অঙ্কিতা, একটা কথা বলি, তুমি যেখানেই যাও না কেন, আমি হাইপেড অ্যাস্ট্রোতে আমার 5,500 টাকা ভিজিট, আমার কাছে আসতে হবে না। তুমি যেখানেই যাও না কেন, একটা জিনিস মাথায় রেখে যাবে ভাই, কোনো কিছুই তোমরা অ্যাস্ট্রোলজিতে ভাবো কি এদের অলৌকিক ক্ষমতা আছে, সামনে গেলে আমরা এদের কাছ থেকে অলৌকিক ভাবে কিছু উপকার পাবো। অলৌকিক বলে কিছু লৌকিকে হয় না। আর যেখানে অলৌকিক হয় সেই ঠিকানা আজ অব্দি আমি পাইনি। যদি তোমরা কোথাও যে অলৌকিক কিছু পাও, প্লিজ আমাকে ফোন করো, আমি তোমাদের সঙ্গে সেই অলৌকিক জায়গাতে অলৌকিক ঘটনা দেখার জন্য যাব। অলৌকিক বলে কিছু হয় না। আমি স্যার আমার একটু কেরিয়ার ব্যাপারটা জানতে চাইছি। সেটা তো নিশ্চয়ই জানবে, কিন্তু বিভিন্ন জায়গায় অনেক সময় তোমরাই ফোন করে বলো যে অ্যাস্ট্রোলজি অথেন্টিক নয়। তুমি যেটা জানতে চাইছো উনি সেটা বলবেন। উনি তোমাকে বললেন, মানে সাবজেক্টটাকে গুছিয়ে বললেন যে অলৌকিক বলে কিন্তু অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোলজি কমপ্লিটলি একটা অঙ্ক, সেটাই উনি বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম কথা তোমাকে বলি, হ্যাঁ বলুন।
হ্যাঁ, তোমার কেরিয়ারের যে জায়গা দেখা যাচ্ছে, প্রথম কথা তোমার লিও মানে সিংহ লগ্ন এবং মীন রাশির মানুষ, তুমি মীন রাশি সিংহ লগ্ন, হ্যাঁ 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 জানি। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। না তুমি জানো, আমি আবার ঠিক বললাম কিনা সেটা আমার জানার দরকার। ও আচ্ছা। সিংহ লগ্ন হলেই ও কিন্তু খুব স্ট্রেট কথা বলে। আচ্ছা, প্রথম তোমার কেরিয়ারের জায়গাতে যেটা তুমি জানতে চাইছো, তোমার কেরিয়ারের জায়গা তো খারাপ হওয়ার কথা নয়। তার কারণ একটা, তোমার কেরিয়ারের জায়গাতে যে গ্রহের অবস্থান রয়েছে তাতে তোমার কেরিয়ারে আপলিফমেন্ট তো অবশ্যই রয়েছে। এবার তোমার নক্ষত্র যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম কথা হচ্ছে তুমি হচ্ছে যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড এবং লোকের সঙ্গে যে কথা বলো সেটা যথেষ্ট পলিশড কথা বলো, স্পষ্ট করে কথা বলো, তোমার মনের মধ্যে প্যাঁচঘোচ ব্যাপারটা থাকে না। বাট তোমার প্ল্যানিং খুব ভালো, তোমার সেক্টর খুব ভালো, মানুষের সঙ্গে তোমার ইন্ট্রোডাকশন খুব ভালো, তুমি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসো এবং যে কোনো জায়গাতে লিডারশিপের জায়গা মেনটেন করতে খুব ভালোবাসো। প্রচুর বন্ধু বান্ধব তুমি প্রচুর উপকার করেছো এবং তারা তোমার সাপোর্টে এসে এনরিচড হয়েছে, তুমি প্রচুর লোকে বুস্ট আপ করেছো। যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম ভাই অঙ্কিতা? হ্যাঁ হ্যাঁ সবই ঠিক বলেছেন। এবার তোমার নিজের কেরিয়ারের জায়গাটা তো খুব খারাপ দেখছি না, তোমার তো চাকরির খুব ভালো যোগ আছে। তুমি কি এই মুহূর্তে কোনো জায়গাতে চাকরি করছো? না, আমি এখন এমএসসি করছি, আমার সব ইন্টার্নশিপ শেষ হয়েছে। কিন্তু- আমার এখন আর কি এই মাসেই 22+ বয়স। জুন জুলাইতে শেষ হওয়ার কথা। তো তারপরে কলেজ থেকে প্লেসমেন্ট দেবে, তারপরে আমি জব করবো আর কি। ব্যাস হয়ে গেল, কোনো চাপ নেই। তবে চেষ্টা করবে, তোমার চার্ট যেটা তোমাকে ইন্ডিকেট করছে তোমার কিন্তু বিদেশে জব খুব ইন্ডিকেট করছে। আচ্ছা, আমি পাবো চাকরি মানে ঘরে? কনফার্ম। মানে তোমার কাছে, হ্যাঁ, এর জন্য আমি তোমাকে বলি, তোমরা তো ম্যাক্সিমাম ভয় পাও যে চাকরি নাই, একটা আংটি গছিয়ে দিলাম আমি, যদিও আমিও পড়েছি। হ্যাঁ, তো এটার কনসেপ্ট আলাদা। তো এরকম ব্যাপার নয়, তুমি রেমিডি না নিলেও তোমার চাকরি হবে। চাকরির জন্য আর অর্থের জন্য তোমাকে কোনোদিন রেমিডি নিতে হবে না, বলেই দিলাম। এর জন্য তোমার 5 পয়সা খরচা করতে হবে না। এবার চাকরি পরিবর্তনটার আপলিফমেন্ট কতটা হবে, চাকরি কতটা ডেভেলপমেন্ট আসবে, সেই জায়গাগুলো তুমি একবার শিডিউল করে নিও। অ্যাস্ট্রোলজার একটা মানুষকে রুটিন করে, অ্যাস্ট্রোলজার একটা মানুষকে শিডিউল করে, অ্যাস্ট্রোলজার একটা মানুষকে অলৌকিক কিছু দেখাতে পারে না। আমরা থ্যাংক ইউ অঙ্কিতা। সঙ্গে থাকো, খুব স্ট্রেট কথা বললেন। মানে আপনার তো দেখুন, এই মেয়েটি যদি আপনি আসতে বলতেন, আসতো আপনার কাছে, আপনার ভিজিটটা আপনাকে দিত, আপনি একটা ওই যে বললেন তথাকথিত কিছু একটা গুছিয়েও দিতে পারতেন। কিন্তু আপনি স্ট্রেট বলে দিলেন যে ওর কেরিয়ার বা অর্থের জন্য ওকে কোনোদিন মানে রেমেডি নিতে হবে না, কোনোদিন ওকে রেমেডি নিতে হবে না। এবং কেরিয়ার অর্থ নিয়ে ওর কোনো চিন্তা নেই। ওর চিন্তা হচ্ছে আজকে আমরা জানি অনুষ্ঠান করছি বিবাহ, এই জায়গাতে ওর সমস্যা। কেন সমস্যা? কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড নক্ষত্র এবং ওর বিয়ের পরে যদি ওর যে বাড়িতে থাকবে, শ্বশুর বাড়িতে, সেখানে যদি কোথাও কিছু ভুলভ্রান্তি হয়, ও কিন্তু 10 দিন সহ্য করে 11 দিন বলে দেবে ফটাস করে, আপনারা এটা ভুল করছেন, এটা ঠিক করছেন না। এবং হাজবেন্ডেরও যদি কোথাও ভুল হয়, ও কিন্তু সমান কাউন্টারে চলে যাবে। তার মানে আপনার কথাকে আমি যদি জিস্ট করি, কম্প্রোমাইজিং জায়গাতে একটু লুজ। আমি যদি জিস্ট করি, তাহলে আপনি বলছেন ওর কেরিয়ার ওর তত্তর করে এগোবে, কিন্তু ওর বিয়ে করার আগে ওর একটা প্রপার রেমেডি করার দরকার আছে। শুধু তাই নয়, বিয়ে করার আগে ভালো করে দেখানোর আছে, কারণ বিচ্ছেদ যুগের জায়গাটা কিন্তু অবশ্যই সেখানে হিট করছে। যদিও এখন আর 22 বছর বয়স বাচ্চা মেয়ে, কিন্তু কালকে তো 25 হবে। আমি সবসময় বলি, বিপদে পড়ার আগে অ্যাস্ট্রোলজার, বিপদে পড়ে গেলে অ্যাস্ট্রোলজার আপনাকে কি করবে? কিন্তু লোকেরা বিপদে পড়েই আসে। এটাই তো সমস্যা। একবার যদি ঘূর্ণি ঝড়ের মধ্যে কিংবা যদি ঘূর্ণাবর্তে যদি আপনি পড়ে যান, তো তখন আমি আপনাকে সেখানে বাঁচাতে গেলে আমায় ঘূর্ণাবর্তে নামতে, আমিও সেই পাকের মধ্যে আপনার সঙ্গে আমিও ঘুরবো, আমারও কিছু হবে না, আপনার সঙ্গে আমিও বিপদে পড়বো। আমি বলি, বিপদে পড়ার আগে আসুন, দুর্ঘটনা যোগের আগে আসুন, দুর্ঘটনা যোগটা জেনে যান। চাকরি যাওয়ার আগে একটা মানুষ শিডিউল করে। একটা স্কুল যখন নাকি ফোন আছে, হ্যাঁ চলো নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, তুমি আমার কথা কেটে ফোন নেবে, কোনো চাপ নেই।
হ্যালো ম্যাডাম, আমি শর্মিষ্ঠা দত্ত বলছি গড়িয়া থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ শর্মিষ্ঠা? আমার ডেট অফ বার্থ হচ্ছে 20-3-1997। 20-3 মানে হ্যাঁ, মার্চ। হ্যাঁ মার্চ। সময়? সময় সকাল 10টা 20। কোথায় জন্ম? 1997। কলকাতা, মানে বালিগঞ্জ। সময় কত বললো? 10:20 সকাল। সকাল 10টা 20, জায়গা বলছে কলকাতা, তাই তো? তার মানে তোমার বৃহস্পতিবার দিন জন্ম, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার, বৃহস্পতিবার দিন। অনুষ্ঠান দেখছো শর্মিষ্ঠা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এই তো দেখছি আমি। না, রোজই কি মানে ওনার অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার হয়, তুমি দেখো? হ্যাঁ 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 দেখছি। ভালো লাগছে ওনার অনুষ্ঠানে, ওনার আলোচনা ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে ম্যাডাম, ওই জন্য কল করলাম আর কি। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হলো তোমার লগ্ন হচ্ছে বৃষ মানে টরাস, এবং রাশি হচ্ছে ক্যান্সার মানে কর্কট। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, রাশিটা জানতাম স্যার, কর্কট রাশি এটা জানতাম। লগ্নটাও জানা দরকার, কারণ রাশি লগ্ন মিলিয়ে একটা অ্যাসেম্বল করে একটা চার্ট তৈরি হয়। তোমার নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, ঠিক আছে? জেনে রাখ, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের প্রথম কাজ হচ্ছে, অশ্লেষা নক্ষত্রের জাতিকাদের দেখতে খুব সুন্দর হয়। আমি জানি না তোমাকে দেখতে সুন্দর কিনা, আমি তোমায় দেখিনি। না, লোকে কি বলে? লোকে কি বলে সেটা তুমি আমাকে বলবে। এবং অশ্লেষা নক্ষত্রের জাতিকাদের গায়ের রং কিন্তু পরিষ্কার হয়, মানে আমার মতো এরকম আমেরিকানদের মতো কালার নয় আর কি, মানে ভালো গায়ের রং আর কি। হ্যাঁ, তো আমার থেকে পরিষ্কার, ঠিক আছে? এবং চোখ খুব সুন্দর হয়, ভুরু খুব সুন্দর হয়। আমার রং আর রাইট? স্যার লোকে কি বলে? আমার গায়ের রং মিডিয়াম, শ্যামবর্ণ, খুব একটা ফর্সা নই। হ্যাঁ, আর দেখতে খারাপ নয়, শ্যামবর্ণের উপরে ভালো, এটা আপনি ঠিক বলেছেন। না, উনি বলেছেন ওনার গায়ের রঙের থেকে তোমার গায়ের রং এক লেয়ার উপরে হলো আমার থেকে, এক লেয়ার উপরে, আমার থেকে নিচে নয়। এটা ওই জন্যই আমার সঙ্গে আমি মানে মিলিয়ে বললাম। ফর্সা তো ভাবি এখানে আমি মানে টোন কার্ড নেই, তো সেটা বলতে পারবো না। কিন্তু তোমার কথাবার্তা বলার ধরন এখানেও যেভাবে বলছো খুবই ভালো। এবং তোমার জবের জায়গাটা যদি আমি দেখি, সেখানে কিন্তু যদি তুমি জব করতে চাও, তোমার জবের জায়গা বেশ উন্নত। তুমি কিন্তু চাকরি করার কানেক্টিভিটি রয়েছে তোমার। তুমি কি চাকরি করো? না ম্যাডাম, আমি একটা স্কুলে পড়াতাম, তো ওটা ছেড়ে দিয়েছি, মানে অন্য একটা জব খুঁজছি আর কি, সেটা ঠিক মানে। কিন্তু আজকে আমাদের যেটা নিয়ে অনুষ্ঠান, বিবাহ নিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিবাহটাতেই ভীষণ প্রবলেম হচ্ছে স্যার, কোনো ভালো সম্বন্ধ আসছে না। ওই জন্যই আজকে আমার বিবাহ নিয়ে এই অনুষ্ঠান। এবং বিবাহিত যে নক্ষত্র বলেছিলাম, তুমি লিখে রেখেছো কিনা আমি জানি না, সবাই লিখে রাখলে এটা ভালো করতো। ইউটিউবেও তুমি দেখে নিতে পারো কোন কোন নক্ষত্রের বিবাহের কানেকশন 2024-এ ভালো, এটা নিয়ে আলোচনা করলাম। কিন্তু এটার সঙ্গে তোমার যে অশ্লেষা নক্ষত্র, যেটা আমি দেখছি, শুধু তাই নয়, তোমার যে চার্ট রয়েছে না, অঙ্কিতা না, এর নাম হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, তোমার যে চার্ট রয়েছে, সেই চার্টে তুমি যদি খেয়াল করে দেখো, একটা ঘরেতে অনেকগুলো গ্রহ বসে আছে, এবং সেটা একাদশ ঘরেতে, 11th হাউস। এই যে একটা সুন্দর ঘর, 11th হাউস হচ্ছে খুব ভাগ্যের ঘর, আয়ের ঘর, এবং খুব সুন্দর মনের একটা ঘর। এই যে ঘরেতে এতগুলো গ্রহ, মানে রবি থেকে, শুক্র থেকে, মঙ্গল থেকে, শনি থেকে, কেতু থেকে, সবাই একসঙ্গে বসবাস করছে এক ঘরেতে। এবার তোমার ঘরে যদি আজকে হেমন্ত মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে সন্ধ্যা মুখার্জি থেকে, আশা ভোসলে থেকে, লতা মঙ্গেশকর থেকে, সব যদি তোমার ঘরে যে আজকে বসে থাকে, সবাই যদি গান জুড়ে দেয়, তুমি কি সেই ঘরে বসতে পারবে? হ্যালো শর্মিষ্ঠা, হ্যালো শর্মিষ্ঠা, কেটে গেছে। তো তুমি সেই ঘরে বোধহয় বসতে পারবে না, শুনতে পাচ্ছ না নিশ্চয়ই? যাই হোক, আমার তুমি ইউটিউবে দেখে নিও, সময়ও নেই। তো একটা কথা আমি সকলের জন্য বলে রাখি, যে কোনো একটা ঘরে অনেক গ্রহ বসে থাকা মানে অনেকগুলো নক্ষত্র একসঙ্গে থাকা, একসঙ্গে বেশি নক্ষত্রের প্রভাব কিংবা ভিড়, একটা ঘরেতে বেশি জিনিস একসঙ্গে থাকা, এটা কিন্তু একদমই ভালো নয়। আমাদের হাতে আজকে আর একদমই সময় নেই, বিদায় নেওয়ার পালা। আবারও বলবো যে আপনারা যারা দেখাতে চাইছেন, উনি কিন্তু মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 3 জন দেখেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনার দেখাতে আসাটাও কিন্তু সম্পূর্ণ
লাকের উপরেই নির্ভর করছে যে আপনি সুযোগটা পাবেন কিনা। এবং তার সঙ্গে আর গড়িয়াহাটে আপনার নতুন একটা চেম্বার শুরু হতে চলেছে, মানে অনেকেই রিকোয়েস্ট করছেন, তাই গড়িয়াহাটে একটা চেম্বার। সাউথের অনেকে বলছে যারা বারাসাতে আসতে পারছে না, তাই জন্য আমি মাঝখানে একটা মিডল পয়েন্ট করেছি গড়িয়াহাট। তো গড়িয়াহাটে সে আসতে অবশ্যই পারে। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। আবার দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সকলে। নববর্ষে